গণমাধ্যমে বিশ্বাস করে বলছেন প্রধান উপদেষ্টা। সংবিধান সচল না হওয়া রোহিত সুস্পষ্ট নয়, শিগগিরই সমাধান চাই এবি পার্টি। জানাবো শেখ পরিবারের ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড বলছেন হাফিজ। এদিকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে বলছেন তারেক রহমান। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের মালিকানা এদেশের মানুষের, আর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করা তাদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে 1996 সালে বিএনপি দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান সংযুক্ত করেছিল, কিন্তু ক্ষমতা কুক্ষিগত করতে, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে স্বৈরাচারী হাসিনা সরকার সেটা সংবিধান থেকে মুছে দিয়েছিল। এভাবে 3টি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছে। আমরা জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চাই। তারেক রহমান বলেন, সংবিধান দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে রাজনীতি করে। মানুষের নিরাপত্তা, বাক স্বাধীনতা, শান্তিতে ব্যবসা বাণিজ্য করার অধিকার, তরুণ ও যুবকের কর্মসংস্থান, নারী মর্যাদা ও নিরাপত্তা, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সমতল, পাহাড়ি নির্বিশেষে সকলের জন্য সমান রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করা, দেশে আইন শাসন প্রতিষ্ঠা করা, বিচার, আইন ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, সকলের জন্য স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি এবং সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করাই বিএনপি রাজনীতির অগ্রাধিকার। তিনি বলেন, বছরের পর বছর ধরে আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, বঞ্চনা সহ্য করে বিএনপি আজ জনগণের আস্থা, ভালোবাসা অর্জন করেছে। দলের কিছু বিপথগামীদের হটকরিতে মানুষের সে আস্থা আর প্রত্যাশার জায়গা ক্ষতিগ্রস্ত হবে, সে কোনোভাবেই সহ্য করা হবে না, সেটি তিনি যেই হোক না কেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনারা দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করুন, প্রতিরোধ করুন। দল থেকে শুধু বহিষ্কারের অঙ্গীকারী নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিচ্ছে। দলের তৃণমূলের উপর অগাধ আস্থা পূর্ণ ব্যক্ত করে 11 দৃষ্টান্ত তুলে ধরে তারেক রহমান বলেন, দলের সব সংকটকালে তৃণমূলই ছিল বিএনপি শক্তি। এরা শত প্রলোভন আর নির্যাতন উপেক্ষা করে ইস্পাত কঠিন ঐক্য দিয়ে দলকে ধরে রেখেছে। তৃণমূলের সঙ্গে দলকে থাকলে দল যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে যেমন সক্ষম হবে, তেমনি তার পক্ষেও দল পরিচালনা করা অনেক সহজ হবেও বলে মন্তব্য করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দৃশ্যমান প্রতিপক্ষ আওয়ামী লীগের পাশাপাশি অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ মোকাবেলায় সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতন শুধু প্রাথমিক বিজয়, সামনে রেখে রয়েছে প্রকৃত পরীক্ষা। ফলে আত্মতুষ্টি আর সব শিথিলতা কাটিয়ে আগামীর পরীক্ষায় উত্তীর্ণ হতে। শেখ পরিবারের ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড বলছেন হাফিজ। আওয়ামী লীগ ও শেখ পরিবারের ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, এই হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেনাপ্রধান মঈনুল আহমেদ, শেখ ফজলের নূর তাপস, নুরি আলম চৌধুরী লিটন, শেখ সেলিম, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন, মির্জা আজম, হাসানুল হক ইনু সহ অনেকে জড়িত ছিল বলে জনগণ মনে করে। বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার ভূমিকা রহস্যজনক মন্তব্য করে হাফিজ বলেন, মহান মুক্তিযুদ্ধে এতজন সেনা কর্মকর্তা নিহত হওয়ার নজির নেই। এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর বিডিআর প্রধান সাহায্যের জন্য বলেছিলেন, কিন্তু তখন কোনো সাহায্য করা হয়নি। সাবেক সেনাপ্রধান মঈনুল আহমেদ পিলখানা সেনা সদস্যের অপারেশন চালাতে নিষেধ করেন। এই হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর আচরণ অত্যন্ত রহস্যজনক। সেনাবাহিনী যাতে কোনো অ্যাকশনে যেতে না পারে, এই জন্য তিনি গণভবনে 3 বাহিনীর প্রধানকে কাজ ছাড়াই বসিয়ে রেখেছিল। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের আগে আওয়ামী লীগ নেতা কাউন্সিলর তোরাব আলীর বাসায় বিডিআর সদস্যের বৈঠক হয়। সেখানে এই হত্যাকাণ্ড সংঘটিত করার পরিকল্পনা করা হয় কিভাবে লাশ গুম করা হবে। হাফিজ বলেন, বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে, যা দেশে বিদেশে ব্যাপক আলোচিত হয়েছে। এই নারকীয় হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত ছিল, বিদেশি কোনো শক্তির হাত ছিল কিনা, এটি এখন ধোঁয়াশায় রয়ে গেছে। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তের দাবি ও একটি কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছিলাম। আমরা অত্যন্ত আনন্দিত যে অতি অল্প সময়ের মধ্যে প্রধান উপদেষ্টার উদ্যোগে স্বরাষ্ট্র উপদেষ্টা পূর্ণ তদন্তের উদ্যোগ নিয়েছে। এজন্য বর্তমানে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে বলছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে এবং দেশে একটি গতিশীল প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার করেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন। এই সময় উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে শফিকুল আলম বলেন, সরকার
সরকার দেশে একটা গতিশীল গণমাধ্যম দেখতে চায়। এর জন্য যা যা প্রয়োজন তার সবটুকু করা হবে। একই সঙ্গে তিনি সরকার দেশে মুক্ত গণমাধ্যমের প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন। মতবিনিময় সভায় সম্পাদকরা সাংবাদিকদের জন্য যেসব কালাকানুন আছে সেগুলো বাতিল বা সংশোধনের করার প্রস্তাব করেন। সরকারের পক্ষ থেকে মিডিয়ার উপর কোনো ধরনের চাপ নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবুল কালাম মজুমদার বলেন, একটি প্রাণবন্ত ও মুক্ত গণমাধ্যমের জন্য মিডিয়া কমিশন গঠনের কথা বলা হয়েছে। এই কমিশন আমাদের দেশে মিডিয়া কিভাবে চলবে তা ঠিক করবে। তিনি বলেন, সাংবাদিকতা করতে গিয়ে কেউ যেন বিপত্তির মুখে না পড়ে, বাধার সম্মুখীন না হন তা নিশ্চিতে এই কমিশন গঠনের প্রস্তাব এসেছে। সরকার এই কমিশন গঠনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার সম্পর্কে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন এবং রাজনৈতিক নেতারা অধ্যাপক ইউনূসকে যৌক্তিক সময়সীমার মধ্যে সংস্কারের কাজ শেষ করতে বলেছেন। তিনি বলেন, অধ্যাপক ইউনূস আজ সম্পাদকদের কাছে যৌক্তিক সময় কতদিন হওয়া উচিত তা জানতে চেয়েছেন। সব সম্পাদক একমত হয়েছেন যে সংস্কার পরিচালনার সময়সীমা কমপক্ষে 2 বছর হওয়া উচিত এবং অন্য কেউ উল্লেখ করেছেন যে অন্তর্বর্তী সরকার যে সংস্কারগুলো করছে তা যৌক্তিক সময় নির্ধারণ করবে। আলম বলেন, প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ছাত্র জনতার বিপ্লব রাষ্ট্র মেরামতের একটি সুযোগ তৈরি করেছে এবং এটিকে কাজে লাগাতে হবে। অধ্যাপক ইউনূস সংস্কারকে টেকসই করতে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর জোর দেন। বৈঠকে তিনি বলেন, সম্পাদকরা সংবিধান সংস্কার এবং আইন কমিশন ও পাবলিক সার্ভিস কমিশনের সংস্কার নিয়েও কথা বলেছেন। সম্পাদকরা উপদেষ্টা পরিষদ আরও সক্রিয় করার এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণের পরামর্শ দিয়েছেন। প্রেস সচিব বলেন, তারা দেশের সংবিধান পুনর্লিখনের জন্য একটি সাংবিধানিক সভা করার প্রয়োজনীয়তার উপরে জোর দিয়েছেন। মতবিনিময় সভায় অংশ নেওয়া সম্পাদকরা সরকারের মধুচন্দ্রিমা সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম বা কার্যপদ্ধতি ঠিক করে ফেলার পরামর্শ দেন। সংবিধান সচল নয়, রোহিত সুস্পষ্ট নয়, শিগগিরই সমাধান চায় এবি পার্টি। গণ অভ্যুত্থানের পরবর্তী সাংবিধানিক সংকট ও কাঠামোর বিষয়ে এবি পার্টির আইনজীবীদের সংগঠন এবি পার্টি ইলার্স বলেন, সংবিধান সচল না, রোহিত সুস্পষ্ট নয়, শিগগিরই সমাধান ও অসঙ্গতিগুলো এখনই দূর করা দরকার। এটা নিয়ে অতি দ্রুত একটি প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স জারি করা দরকার, না হলে যে কোনো সময় জটিলতা তৈরি করতে পারে। এবি পার্টির আইনজীবীদের সংগঠন এবি পার্টি ইলার্স কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলন থেকে সাংবিধানিক অস্পষ্টতা দূর করার আহ্বান জানানো হয়। অন্তর্বর্তী সরকারের শপথ ও সংবিধানের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন এবি পার্টির সহকারী সদস্য সচিব ও এবি লয়ার্সের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার শানি আব্দুল্লাহ হক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া। ব্যারিস্টার সানি বলেন, গত 25 আগস্ট প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন তাতে গণতন্ত্র, মানবাধিকার, বিদেশ নীতিসহ অনেক বিষয় উঠে আসলেও সংবিধান সম্পর্কে কোনো বক্তব্য আমরা পাইনি। বর্তমান পরিস্থিতিতে দেশের সংবিধান সচল রয়েছে না রহিত করা হয়েছে, কোনোটাই সুস্পষ্ট নয়। সরকারকে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। অসঙ্গতিগুলো এখনই দূর করা দরকার, তা না হলে মারাত্মক জটিলতা তৈরি হতে পারে দাবি করে তিনি বলেন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত সরকার আকাঙ্ক্ষার প্রতিফলন অনুসারে সংবিধানের আমূল পরিবর্তন ঘটে, কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না। সংবিধানের নিম্নোক্ত বিষয়গুলোর সংশোধনী প্রস্তাব উপস্থাপন করেন ব্যারিস্টার সানি বলেন, আর্টিকেল 7B সংশোধনের সংবিধানের মৌলিক বিধানগুলো সংশোধনযোগ্য নয়। আর্টিকেল 70 রাজনৈতিক দলের বিরুদ্ধে ভোট দিলে বা দল ত্যাগ করলে সংসদ সদস্য পদ বাতিল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, বিচারক নিয়োগ প্রক্রিয়া, গণভোট। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ব্যারিস্টার ফুয়াদ বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী যে সংবিধান জনগণের আকাঙ্ক্ষা ছিল তার কোনো প্রতিফলন না ঘটিয়ে একজন ব্যক্তিকে কেন্দ্র করে 72-এর সংবিধান প্রণয়ন করা হয়। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে সুস্পষ্ট উল্লেখ ছিল, এই রাষ্ট্র হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে। কিন্তু আমরা এমন একটা সংবিধান পেয়েছি যার মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় একটি স্বৈরাচার ও ফ্যাসিবাদের জন্ম হয়। এর প্রকৃত উদাহরণ 72 থেকে 75 আওয়ামী লীগের শাসনামল এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত র্যাসিস্ট গণহত্যাকারী সরকার। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আকাঙ্ক্ষার আলোকে সংবিধানের আমূল পরিবর্তন এখন সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, সংবিধান অক্ষুণ্ণ রাখার দোহায় যেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে ভবিষ্যতে ব্যর্থ করে না দেয়। আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের। গত 16 বছরে জামায়াতের উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা দল হিসেবে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। কারোর প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না আশ্বস্ত করে জামায়াতের আমির বলেন, যদি ভিকটিম হিসেবে কেউ যদি বিচার প্রত্যাশী হয় তবে তাকে স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে সহায়তা করবেন তারা। তিনি বলেন, জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণ করুণা নয়, তাদের ন্যায্য অধিকার চাই। বাংলাদেশকে নতুনভাবে গড়তে বিশাল মনের মানুষ দরকার। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতে সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তাদের কলমকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, স্বাধীনভাবে লিখতে পারেনি, কিন্তু এখন সবাই জাগ্রত হয়েছে। আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমরা কাজ করব ইনশাআল্লাহ।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।